আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু সবাই বলো। আজকের ক্লাসটি রেকর্ড করা হচ্ছে। এটি মূলত ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি ক্লাস। আজকের যে প্রসঙ্গটি আমাদের আলোচনার সেটা হচ্ছে আড্ডা প্রবন্ধ। তোমরা যারা নিয়মিত ক্লাস করো আমার চ্যানেলে তারা নিশ্চয়ই জানো যে এতক্ষণে আমার চ্যানেলে পঞ্চতন্ত্র গ্রন্থের প্রত্যেকটা প্রবন্ধ কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। তবে তোমরা বারবার বলেছ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে। বিষয়টা একটু জটিল, কিন্তু ক্লাস চলাকালীন যদি রেকর্ড করা যায় তাহলে অনেকটা সহজ হয়ে যায়। আজকে সেখান থেকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রশ্নোত্তর ভিত্তিক। অবশ্যই আড্ডা প্রবন্ধটি সম্পর্কে কতকগুলো প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব এবং কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে তোমরা সেসব নিয়েও কথা বলবো। তোমরা যারা ক্লাসটা করছো তারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই খাতা কলমে তোমরা কাজ করো। গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই লিখে নাও, আর যেভাবে বলা হচ্ছে সেই ফর্ম ইউজ করে তোমরা নোটটা সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করো। সময় নিয়ে অবশ্যই লেখো, তাহলে একেবারে জলের মতো সহজ হয়ে যাবে বিষয়টা। দেখো, সাধারণত আমরা যখন কোনো প্রশ্নের উত্তর লিখতে যাই তখন আমাদের মাথায় দুটো বিষয় কাজ করে। এক, কিভাবে লিখব, আর দুই, কতটা লিখব। সাধারণত তোমাদের যে প্রশ্নগুলো আছে সেখানে তোমাদের 5-এর প্রশ্নোত্তর লিখতে হবে, আর 10-এর হচ্ছে প্রবন্ধ। সেটা আলাদা দিক গেল, সেটা নিয়ে অন্যদিন ক্লাস করব। আজ আমরা কথা বলবো 5 নম্বরের প্রশ্ন উত্তরের জন্য। 5 নম্বরে যখন প্রশ্নের উত্তর লিখবে তখন 2-3টা মাধ্যমে হবে প্রশ্ন। সরাসরি 5-এর কোশ্চেন হতে পারে, 1+4-এর হতে পারে, বা 2+3-এর কোশ্চেন হতে পারে। আড্ডা প্রবন্ধ থেকে আমরা যখন প্রশ্নোত্তর প্র্যাকটিস করব, অবশ্যই মন দিয়ে শুনবে। আড্ডা প্রবন্ধ থেকে যখন আমরা এখন প্রশ্নোত্তর প্র্যাকটিস করব, তোমরা কখনো ভাববা না যে কেবল আড্ডা থেকেই আমরা করছি। যে কোনো টপিক থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। শুধু আমাদেরকে বুঝতে হবে যে লেখার প্রসেসটা কী। আর দ্বিতীয় কথা হলো যে এক্সামিনার আমাদের খাতা দেখার সময় কোন কোন দিকগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখবে, সেই দিকগুলোকে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে লিখতে হবে। প্রধানত 5-এর প্রশ্নের উত্তর লেখার সময় তোমাকে মাথায় রাখতে হবে যেন সাধারণত যে দিস্তা খাতাগুলো হয় সেগুলোর আইডিয়া হিসাবে কিন্তু কমপক্ষে 1.5 থেকে 2 পৃষ্ঠা, মানে একটা পেজের এপিঠ এবং ওপিঠ, এটা লিখলেই কিন্তু তোমার 5-এর উত্তর হয়ে যায়। কিন্তু সমস্ত টিচার কিন্তু একরকম নয়, যারা আকার দেখে নাম্বার দিবে এরকম ব্যাপার না। অবশ্যই তোমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে পয়েন্ট, কোটেশন, এগুলো দিতে হবে। দেখো, আজকের আলোচনার বিষয় মূলত আড্ডা। তো এই আড্ডা প্রবন্ধ থেকে কেমন প্রশ্ন হতে পারে এবং কীভাবে উত্তরটা লিখব সেটার সাথে সাথে আমি আলোচনা করব যে কোনো 5-এর কোশ্চেন যদি আসে কবিতার উপর থেকে বা নাটকের উপর থেকে অথবা গল্পের উপর দিক থেকে বা প্রবন্ধ থেকে, যেখান থেকে আসুক, যেন সহজ সাবলীলভাবে তোমরা উত্তরটা লিখতে পারো। আড্ডা থেকে প্রথম যে প্রশ্নটা আমি সিলেক্ট করলাম সেটা হচ্ছে আড্ডা প্রবন্ধটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 5 নাম্বার আছে, 2 পৃষ্ঠায় লিখতে হবে, একদম ইজি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রথমে একটা প্যারা তৈরি করবা, সেটা আমি বলে দেবো, সেই রকমভাবেই তোমরা লিখতে পারবে। আর শেষে আরেকটা প্যারা, সেটাও আমি বলে দেবো, সেটাও তোমরা নোট করে নেবা। এবং সেই স্টাইলে তোমরা যে কোনো কবিতার, যে কোনো গল্পের কিন্তু বা নাটকের কিন্তু অবশ্যই পয়েন্ট তৈরি করে উত্তর লিখতে পারবে। মাঝখানে থাকলো 3টা প্যারা। কীরকম ব্যাপারটা, আড্ডা থেকে যখন 5-এর কোশ্চেন আসবে তখন মনে রাখবে যে 5টা প্যারাতে উত্তর লিখতে হবে। 1টা প্যারা, 2টো প্যারা, 3টা, 4টা অ্যান্ড 5টা। 5টা প্যারাতে 5টা পয়েন্ট থাকবে। প্রথম পয়েন্ট, আমাদের আজকের কাজটা হচ্ছে নামকরণ, নামকরণের সার্থকতা। নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করা। তাই প্রধান এবং প্রথম যে পয়েন্ট সেটা হবে আড্ডা নামকরণের তাৎপর্য। সবাই খাতা কলমে তুলে নাও। বিষয়টা একদম জলের মতো সহজ, কিছু ঘাবড়াবার ব্যাপার নাই। আড্ডা নামকরণের তাৎপর্য ফার্স্ট পয়েন্ট, অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে আড্ডা নামকরণের সার্থকতা।
আর এই যে মাঝখানে যে 3টা পয়েন্ট বা 3টা প্যারার উত্তর, সেটা খুব সোজা। দেখো, পুরো এই প্রবন্ধটার মধ্যে কিন্তু আড্ডা সম্পর্কে প্রচুর তথ্য দেওয়া আছে। তার মধ্যে থেকে যে কোনো 3টা তথ্যকে বিশ্লেষণ করতে পারবা, অথবা খুবই সংক্ষেপে 3টা মাত্র প্যারার মধ্যে তোমরা পুরো প্রবন্ধটাকে যদি তুলে ধরতে পারো তাহলে আরও ভালো। কিন্তু এটা করতে গেলে কি হয়, অনেক সময় কলম থামবে না, লিখতেই থাকবা। বিষয়টা কীরকম দেখো, প্রথম পয়েন্ট করেছো আড্ডা নামকরণের তাৎপর্য। খাতা কলমে তুলে নাও আড্ডা নামকরণের তাৎপর্য। এবার যেভাবে উত্তরটা বলছি সেভাবে তোমরা নোট করো সবাই, কেমন? যারা ক্লাসটা দেখছো সবাইকে বলছি, সঙ্গে সঙ্গে তোমরা উত্তরটা লেখা সেট করে নাও, এবং এই প্রসেসে তোমরা যে কোনো কবিতা হোক, গল্প হোক, যে কোনো কিছুর নামকরণের সার্থকতা লিখতে পারবে। এরপরে আমরা আসবো সেকেন্ড কোশ্চেনে। অবশ্যই প্রাথমিক ক্ষেত্রে কি লিখবা, লেখো বাংলা সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নামকরণ, পূর্ণচ্ছেদ। যেমনভাবে গৃহে প্রবেশের জন্য একটি প্রধান দরজা থাকে, অর্থাৎ সিংহদ্বার থাকে, তেমনি যে কোনো গল্প, নাটক, প্রবন্ধ বা কবিতা, যে কোনো সাহিত্যের যে কোনো বিষয়ের গভীরে ঢোকার জন্য যে দরজাটি, সেটির নাম হলো নামকরণ। অর্থাৎ নামকরণের মাধ্যমে আমরা পুরো গল্পটার বা বিষয়টার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারি। হয়েছে লেখা? এবার কি লিখবা? এরপরে লিখতে হবে সাহিত্যের নামকরণ বিভিন্ন ধরনের হয়। যেমন কখনো হয় চরিত্রকেন্দ্রিক, কখনো ভৌগোলিক স্থানকেন্দ্রিক, কখনো ব্যঞ্জনাধর্মী, তো কখনো বিষয় সাপেক্ষেই কিন্তু নামকরণ করে দেওয়া হয়। আলোচ্য সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আড্ডা প্রবন্ধটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা নিম্নে আলোচনা করলাম, লিখে হাইফেন দিয়ে দাও। এই গেল প্রথম প্যারা। একটা প্যাসেজ শেষ, সেকেন্ড প্যাসেজ শুরু হবে, তার আগে একটা পয়েন্ট থাকবে। এতদূর হয়েছে সবাই? প্রয়োজনে পজ করে তোমরা আবার পুনরায় শুনো এবং শুনে নোটটা লিখে নাও, ফ্রেশ করে নাও একবারে। সেকেন্ড পয়েন্টে আমরা যাচ্ছি। আগেই বলেছি সম্পূর্ণ নাটকের যে কোনো 3টা পার্ট উঠিয়ে তোমরা এখানে সেট করে দিতে পারবা, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আড্ডা প্রসঙ্গটা থাকা খুব জরুরি। প্রাথমিক ক্ষেত্রে যে পয়েন্ট দিচ্ছি সেটা লিখে নাও। নীলনদ কাফেতে লেখকের প্রথম দিনের অভিজ্ঞতা, যারা আলোচনাটি শোনোনি বা টেক্সট প্রবন্ধটি পড়োনি আড্ডা সম্পর্কে, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এই আলোচনাটি দেখে তোমাদের প্রথমে কোনো কাজে লাগবে না। আগে তোমরা আড্ডার যে টেক্সট পড়ানো হয়েছিল সেই আলোচনাটা শুনে নাও, ভালো করে বুঝে নাও, তারপরে নোটসটা করো। একদম জলের মতো সহজ মনে হবে। এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা উত্তরটা লিখতে পারবে, এটুকু ভরসা দিতে পারি। পয়েন্ট কি দিলাম? নীলনদ কাফেতে লেখকের প্রথম দিনের অভিজ্ঞতা। তোমরা জানো যত সহজভাবে তোমরা উত্তর লিখবা তত বেশি নাম্বার পাবে, কিন্তু সহজভাবে লেখার ক্ষেত্রে সহজভাবে ভাবতে শিখতে হবে, বেশি জটিলতা নয়। তোমরা যারা আলোচনাটা শুনেছো তারা জানো যে প্রথম ক্ষেত্রে আলোচনাটার সূত্রে আমরা জেনেছিলাম যে লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী গিয়েছিলেন একটি কাফেতে আড্ডা দেওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য। কাফে শপগুলো হয় না, কফি শপগুলো, সেখানে গেছেন মূলত কফি খাওয়ার জন্য। সেই ঘটনাটা এখানে লিখতে হবে। ঘটনাটা কী ছিল? ঘটনা হচ্ছে এইরকম যে যখন তিনি নীলনদ কাফেতে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি হকচকিয়ে গেছিলেন বা অবাক হয়ে গেছিলেন যে সেখানে অধিকাংশ জনই কফি খাওয়াটা তাদের অজুহাত আড্ডা দিতেই আসে মূলত। তিনি প্রথমেই যখন সেখানে গিয়ে দাঁড়ালেন, বিভিন্ন আলোচনার সূত্রে বেশ কয়েকজনের মধ্যে থেকে একজন ব্যক্তি সেই কফি শপের বা কাফের ভেতর থেকে একজন ব্যক্তি তাকে বললেন, লেখককে বললেন, তার নাম ছিল রমজান বে। রমজান বে বলেছিলেন যে
তার মামা যখন হজ করতে গিয়েছিল তখন কোনো এক বাঙালির সঙ্গে তার দেখা হয়েছিল। সেই বাঙালি বড্ড আড্ডাবাজ, তাই বাঙালিকে দেখার বড্ড ইচ্ছা। রমজান বের এই কথাটা শোনার পর নিজেকে বাঙালি হিসেবে প্রচণ্ড গর্ব অনুভব করলেন আমাদের প্রাবন্ধিক। আর সঙ্গে সঙ্গে তিনি নিজের পরিচয় দিলেন যে তিনি স্বয়ং নিজেই বাঙালি। তখন তার মনে মনে ভাবলেন তিনি যে এই বাংলায় জন্মগ্রহণ করেছেন, কত বড় বড় মনীষীরা আছে, অথচ সেই মনীষীদের কারণে নিজেকে কখনো বাঙালি হিসেবে গর্ববোধ তিনি করতে পারেননি, অথচ আড্ডার সূত্রে তিনি আজ নিজেকে বড্ড গর্ববোধ করছেন। অর্থাৎ এই প্রবন্ধটির সূচনাই হয়েছে আড্ডাকে কেন্দ্র করে। গেল, এটা প্রথম প্যারা। তাহলে উত্তরটা আরেকবার বলছি, মন দিয়ে শুনে নাও, গুছিয়ে লেখো। কি লিখবে? যে যেদিন নীলনদ কাফেতে প্রাবন্ধিক প্রথম গিয়েছিলেন সেখানে যাদের সাথে সাক্ষাৎ হয়েছিল তাদের মধ্যে একজনের নাম ছিল রমজান বে। পূর্ণচ্ছেদ। রমজান বে গল্পের সূত্রেই তাকে বলেছিলেন, অর্থাৎ প্রাবন্ধিককে বলেছিল যে তার এক মামা যিনি একদিন কোথাও হজ করতে গিয়েছিলেন এবং সেখানে কোনো বাঙালির সঙ্গে তার দেখা হয়েছিল, আর সেই বাঙালিটা ছিল অত্যন্ত আড্ডাবাজ। ফলে এই আড্ডাবাজ কথাটা শুনে, বাঙালির কথা শুনে সেই রমজান বের মুখে যে হাসি ছিল, মুগ্ধতা ছিল, এটা দেখেই কিন্তু গর্ব হয় প্রচণ্ড, নিজেকে বাঙালি বলে গর্ব হয় প্রাবন্ধিকের। প্রাবন্ধিক তখন মনে মনে ভাবেন যে তিনি তো কখনো বড় বড় মহৎ বাঙালিদের জন্য নিজেকে গর্ববোধ করেননি, অথচ আজ আড্ডাবাজ বাঙালির জন্য কিন্তু তার বড্ড গর্ববোধ হচ্ছে। এবং সেখানে সকলেই তাকে খাতির করতে শুরু করলো যখন সবাই জানতে পারল প্রাবন্ধিক স্বয়ং নিজেই একজন বাঙালি। অর্থাৎ এই প্রবন্ধটির সূচনাতে দেখা যাচ্ছে আড্ডা প্রসঙ্গটা কিন্তু রয়েছে, সুতরাং নামকরণটি সার্থক। এখানে আমাদের একটা প্রসঙ্গ গেল। খুব বেশি বড় লেখা যাবে না, ছোট্ট করে গুছিয়ে লিখতে হবে। থার্ড পয়েন্ট কি করব আমরা? ইলিশ প্রসঙ্গ। ইলিশ ইলিশ প্রসঙ্গ লিখে নাও সবাই। ইলিশ প্রসঙ্গ। তোমরা আলোচনা সূত্রে জেনেছ ইলিশ প্রসঙ্গ এসছে বারবার এই প্রবন্ধে। প্রথম কখন এসেছিল এবং কি জন্য এসেছিল সেটাই আমাদের আলোচনার বিষয়। এখানে কি কি লিখবে সেটা বলছি, সুন্দর করে লিখে নাও। প্রাবন্ধিক যখন নীলনদ কাফেতে বসেছিলেন তখন সেখানকার ব্যক্তিরা বা আড্ডাবাজ, কায়রোর আড্ডাবাজ ব্যক্তিরা বলেছিল যে কায়রোর আড্ডাবাজ মানুষরাই গোটা বিশ্বের মধ্যে সেরা আড্ডাবাজ, আর কোথাও এইরকম আড্ডা দিতে পারে না মানুষ। সঙ্গে সঙ্গে প্রাবন্ধিকের মনে হয়েছিল বাংলায় যেটা ইলিশ মাছ, সিন্ধু অঞ্চলে, গুজরাটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটার নাম, কোথাও এই ইলিশ মাছটারই নাম পাল্লা, তো কোথাও মদার, তো আবার কোথাও হিলসা। কিন্তু তাই বলে কি মাছটা আলাদা? মাছটা তো আলাদা নয়, নাম আলাদা। বিভিন্ন দেশ ভেদে, স্থান ভেদে মাছটির নাম আলাদা হলেও মাছটি একই, মাছের স্বাদ একই। রান্না করার সূত্রে হয়তো স্বাদটা পাল্টে যায়, কিন্তু মূলত মাছটা একই। ঠিক তেমনই আড্ডাবাজরা যে দেশেই থাক না কেন, তাদের প্রধান বিষয়টা আড্ডা। অর্থাৎ জায়গা পাল্টে গেলেও আড্ডার যে গুণ, আড্ডার যে বৈশিষ্ট্য, আড্ডার যে রূপ, রস, ঐশ্বর্য, তা কিন্তু বদলে যায় না। আড্ডা মূলত আড্ডাই। অর্থাৎ এইখানেও ইলিশ প্রসঙ্গেও এসছে আড্ডা প্রসঙ্গটি, সুতরাং নামকরণ আড্ডা হয়ে ভুল হয়নি। লিখলে। নেক্সট পয়েন্ট হচ্ছে বাড়ির আড্ডা। বাড়ির আড্ডা। প্রাবন্ধিক বলেছেন আড্ডা বিষয়টা বাড়ির বাইরেই ভালো লাগে। কেন? বাড়িতে যদি কোনো, বেশ ধরো 4-5 জন বন্ধু আছি আমরা, তাদের মধ্যে কোনো একজনের বাড়িতে আড্ডার ব্যবস্থা করা হয়েছে, মানে গল্প গুজব হবে, আড্ডা দিবে, এইরকম। সেই সূত্রে কী কী সমস্যা হবে তিনি গুছিয়ে বলেছেন, এবং আমরা নোটসটাই লিখব। আমি বলবো, তোমরা লিখবে। কেমন কি লিখতে হবে? প্রাবন্ধিক এটিও আলোচনা করেছেন যে আড্ডা বিষয়টি কোনো একজন বিশেষ ব্যক্তির বাড়িতে মানায় না, কারণ যে ব্যক্তির বাড়িতে আড্ডার আসর বসে সেই ব্যক্তির স্ত্রী অর্থাৎ বউ মুখ ঝামটা দিয়ে ওঠে, অর্থাৎ ঝগড়ুটে হয়ে কাজ করে, কথা বলে।
কখনো কখনো বলে পোড়ার মুখ মিনসেরা, উঠতেই চায় না। এতে কি হয়, সরাসরি লজ্জায় পড়তে হয় এবং আড্ডাটা মাঝপথে প্রাণ হারায়। অর্থাৎ আড্ডা বিষয়টার যে সৌন্দর্য সেটা কিন্তু তাতে নষ্ট হয়ে যায়। আড্ডা বিষয়টার যে গণতন্ত্র, নিরপেক্ষতা, সেটা নষ্ট হয়ে যায়। মাঝপথেই যেন গিন্নি কী করে, সে আড্ডাটার গলা টিপে হত্যা করে দেয়। সুতরাং আড্ডা বিষয়টা বাড়ির মধ্যে না, বাড়ির বাইরেই মানায়। এক্ষেত্রেও লেখক বলেছেন আড্ডাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন সব কিছুর মধ্যে থেকে। এবং এটাও তিনি বোঝাতে চেয়েছেন জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্তগুলোই হচ্ছে আড্ডার মধ্যে দিয়ে আমরা পেতে পারি। হলো শেষ পার্ট কি, আড্ডার নামকরণের সার্থকতা। পয়েন্ট হলো এবার কি কথা লিখবে এখানে, সহজ সরল কথা। সম্পূর্ণ নাটক জুড়ে আমরা দেখতে পাই লেখক বিভিন্নভাবে আড্ডা প্রসঙ্গটিকেই আলোচনা করেছেন। যদিও আলোচনা সূত্রে কখনো ইতিহাস এসেছে, কখনো ভূগোল এসেছে, কখনো রাজনীতি এসেছে, কখনো গভীর পাণ্ডিত্য দেখা দিয়েছে, তো আবার কখনো এসেছে প্রেম প্রসঙ্গ, এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। সমস্তটার মধ্যে দিয়েও আমরা একটা জিনিস বুঝতে পারি, সমস্ত বিষয়গুলো থাকলেও চারিদিকে ছড়ানো, কেন্দ্রে আছে আড্ডা। আড্ডার যে একটা গণতান্ত্রিক রূপ, একটা প্রয়োজনীয়তা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সেই সবকে তুলনা করতে গিয়ে কিন্তু লেখক ইতিহাস, রাজনীতি, পাণ্ডিত্য এই সব কিছুর বা সাহিত্য সব কিছুর চর্চা করেছেন। এই থেকে আমরা বুঝতে পারি এই প্রবন্ধটির নামকরণ আড্ডা একেবারে যথার্থ হয়েছে, সার্থক ও সুন্দর হয়েছে। তাছাড়া আড্ডা প্রসঙ্গটি রয়েছে সম্পূর্ণ নাটক জুড়ে, কেন্দ্রেই আছে আড্ডা, তাই আড্ডা প্রসঙ্গটি সম্পূর্ণ তাৎপর্যবাহী হয়ে উঠেছে এই প্রবন্ধে, তাই নামকরণটিও অত্যন্ত বিষয় সাপেক্ষ ও তাৎপর্যপূর্ণ। এই গেল তোমাদের 5 নম্বরের জন্য আড্ডার নামকরণের সার্থকতা। কারো কথা অসুবিধা হতে গেলে জানাবে, আবার তোমরা ভিডিওটা পোজ করে করে নোটটা সেট করে নাও, লিখে নাও। এবার দেখবা আড্ডার জায়গাতে যদি অন্য যে কোনো টপিক থাক কোনো সমস্যা নেই, এই জায়গাটা একই থাকবে, এই জায়গাটা একই থাকবে। বাকি যে 3টে অংশ, এই 3টা অংশে তুমি বিষয়বস্তুটাকে ডিভাইডেড করে দেবা। বড় যদি একটা গল্প থাকে, ধরে নাও কথার মানে একটা বড় গল্প তুমি এখানে আলোচনা করছো, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে পুরো গল্পটাকে তুমি 3টা পার্টে ছোট্ট করে ভাঙতে হবে। পুরো কবিতাটা তুমি হয়তো আলোচনা করছো, তাহলে কি করবে, ধরো তোমাদের কবিতা আছে, নুন কবিতা আছে বা আরও যে কবিতাগুলো আছে, ঠিক আছে, সেই কবিতাগুলোকে 3টা পার্টে তুমি ভেঙে দেবা, বিষয়বস্তুটাই লিখবা, কিচ্ছু ভাবতে হবে না। প্রথম প্যারাটা থাকবে, লাস্ট প্যারা থাকবে, এবং এই 3টাকে তোমরা বিষয়বস্তুটাকে ডিভাইডেড করে দেবা 3টা ছোট ছোট প্যারাতে, তাহলে উত্তরটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং গোছানো হয়ে যাবে। মাঝখানে তোমরা কি করতে পারো, বিভিন্ন জায়গাতে কোটেশন দিতে পারো। কোটেশন জিনিসটা কি, ধরো কোনো একটা লাইন তোমার একদম মিলে যাচ্ছে, যেমন ইলিশ প্রসঙ্গে লেখক যে কথাটা বলেছে সে লাইনটা যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে বেটার হয়। এইখানে ব্যাখ্যাটা লিখতে লিখতে তুমি হঠাৎ করে ওই কোটেশনটাকে কবিতার মতো লাইনের মতো করে ব্ল্যাক পেনে কিন্তু টুকে দিতে পারবা। এই ক্ষেত্রে ব্ল্যাক আর ব্লুর ইউজ করতে হবে, অন্য কোনো কালারের পেন কিন্তু তুমি ইউজ করতে পারবে না। যত পয়েন্ট আছে সবগুলোকে ব্ল্যাক পেনে রাখবে, এবং সঙ্গে সঙ্গে কোটেশন যদি দাও, তুমি কোনো কবিতার লাইন তুলে দিচ্ছ, কোনো গল্পের বা প্রবন্ধের অংশ তুলে দিচ্ছ, তাহলে অবশ্যই সেটাকে ডবল ইনভার্টেডের মধ্যে রাখবা এবং ব্ল্যাক পেন দিয়ে রাখবে। বাকি সমস্ত উত্তর পুরোটাই হবে গিয়ে ব্লু পেনে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। 2টো কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব এবং 3টে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো তোমরা উত্তর লিখে আমাকে জানাবে কমেন্টে যে তোমাদের উত্তর লিখতে কোথাও অসুবিধে হচ্ছে কিনা, বা সেই সব প্রশ্ন নিয়ে কি আমার আবারও আলোচনার দরকার আছে কিনা সেটা জানাবে। আমাদের নেক্সট যে টপিক, কোশ্চেনটা লিখে নাও। বলছি কোশ্চেনটা হচ্ছে, কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। যারা আলোচনাটা শুনেছো তারা বুঝে গেছো যে কোথায় এই পার্টটা আছে। একটু আগে বললাম না গিন্নি প্রসঙ্গটা, হ্যাঁ, কারো বাড়িতে আড্ডা না দেওয়ার কি কি কারণ থাকতে পারে, কেমন? তো কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না, ইনভার্টেড কমা দিয়ে রাখো, হাইফেন দাও এবং লেখো কেন, ব্যাস ডিরেক্ট 5এর কোশ্চেন। এবার অর্থাৎ তোমাকে 5টা প্যারাতে উত্তরটা সাজিয়ে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। ফার্স্ট পয়েন্ট বলছি, শুরু করে দাও উত্তর লেখা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাম্যতা রক্ষা।
সাম্যতা রক্ষা। আচ্ছা, সাম্যতা জিনিসটা কি সেটা একটু বুঝে নাও। আমরা বলি না যে সমাজে এখনও মানুষে মানুষের সাম্য নেই, ধনী ক্রমশ ধনী হচ্ছে আর গরিব ক্রমশ গরিব হচ্ছে, উচ্চ ক্রমশ উচ্চ হচ্ছে, নীচ ক্রমশ নীচ হচ্ছে, শিক্ষিতরা অনেক শিক্ষিত কিন্তু যারা অশিক্ষিত শ্রেণীর মানুষ তারা ক্রমাগত অশিক্ষিত হতেই যাচ্ছে, ওদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। এই যে আমাদের মধ্যে কম বেশি ব্যাপারটা, অর্থাৎ আমাদের ইকুয়ালিটি নাই, সাম্যতা নেই সমাজ জীবনে, রাজনৈতিকে, অর্থনীতিতে, কোনো ক্ষেত্রেই নেই। তো এইখানে যে অসাম্য সেটারই কথা বলা হচ্ছে যে সাম্যতা রক্ষা। যদি তুমি বন্ধুত্ব বাঁচাতে চাও, যদি তুমি আলোচনাকে সুন্দর করে তুলতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে হবে যেন কারো উপর চাপ না তৈরি হয়, কোনো একজন বন্ধুর উপরে যেন চাপ না তৈরি হয়। সবাই মিলে বাইরে আড্ডা দিলে কত সুন্দর হয়, কিন্তু কারো বাড়িতে আড্ডা দিতে গেলে কী কী প্রবলেম হয় তিনি কিন্তু খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করেছেন। কি কি বলেছেন? সবথেকে বড় কথা হলো এই সাম্যতা রক্ষাতে কী কী লিখতে হবে আমি বলছি, তোমরা আবার লেখা শুরু করো, কেমন? তারপরে তোমরা প্র্যাকটিস করতে করতে নিজেরাই লিখতে পারবে, নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে। লেখো, প্রধান কথা হচ্ছে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তাঁর আড্ডা প্রবন্ধটিতে আড্ডার নিরপেক্ষতা এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তির বাড়িতে আড্ডার আসর বসানো হয়, কোথাও যেন আলোচনার মধ্যে মধ্যে বারবার করে সেই ব্যক্তিকে একটু বেশি সহানুভূতি প্রদর্শন করতে হয়। মানে যার বাড়িতে যাচ্ছি, আলোচনাটা হচ্ছে, তাকে একটু বেশি করে সহানুভূতি দেখানো হচ্ছে, সহানুভূতি জিনিসটাকে সাপোর্ট করা হচ্ছে, ওর কথাগুলোকে মেনে নিতে হচ্ছে। এই জিনিসটা একটু লোক দেখানো হয়, চক্ষু লজ্জাই হয়, কিন্তু করতে হচ্ছে। পাশাপাশি আরেকটা ব্যাপার হয় কি, যার বাড়িতে আড্ডাটি বসে সেই ব্যক্তি যেহেতু সেদিন ভোজনের ব্যবস্থা করে, সেহেতু সেই ব্যক্তিটির প্রতি অন্যরা সবাই মিলে একটু বেশি তোয়াক্কা করে। তোয়াক্কাকে এখানে বলেছে তোয়াজ করে, তয়ে ওকার অন্তস্তয় আকার বর্গীয় চ। অর্থাৎ এখানে কি কি লিখবা কথা, তাহলে লিখতে হবে যে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তাঁর আড্ডা প্রবন্ধটিতে মূলত আড্ডার নিরপেক্ষতা বা গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তির বাড়িতে আড্ডার আসর বসানো হয় সেই ব্যক্তিকে একটু বিশেষ করে চক্ষু লজ্জায় সহানুভূতি প্রদর্শন করতে হয়, এবং তার পাশাপাশি কি হয়, যেহেতু ভোজনের ব্যবস্থাও সেই ব্যক্তিই করে, তাই সেই ক্ষেত্রেও তাকে একটু বিশেষ করে তোয়াজ করতে হয়। এই যে বিশেষভাবে কাউকে আলাদা করে সম্মান দেখানো, সহানুভূতি দেখানো, এর ফলে সাম্যতা রক্ষা হয় না, আড্ডাবাজদের মধ্যে সাম্যতা রক্ষা হয় না, ব্যালেন্স হয় না। এইটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা সম্পর্কে বলি, বাড়ির গিন্নি। বাড়ির গিন্নি এইটা একটা সমস্যা। পুরুষ মানুষরা ভালো বোঝে, বিবাহিত পুরুষ মানুষরা ভালো বোঝে যে গিন্নিরা কেমন হয়। যদি বাড়িতে বন্ধুবান্ধবকে নিয়ে এসে দারুণ হইচই করা হয়, তাহলে গিন্নিরা কি কি আচরণ করতে পারে। প্রাবন্ধিকও খুব রসিকতার সাথেই এই প্রসঙ্গটা আলোচনা করেছেন। তিনি বলেছেন, তুমি লিখবে, আমি বলবো, তোমরা লিখবে। লেখো, প্রাবন্ধিক বলেছেন কারো বাড়িতে আড্ডা দিলে সেই ক্ষেত্রে গিন্নি একটা, বা বাড়িওয়ালার বা মনিবের গিন্নি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। পূর্ণচ্ছেদ। সেই গিন্নি সবথেকে বড় সমস্যা যেটা করে সেটা হচ্ছে মুখ ঝামটা দিয়ে কথাবার্তা বলে। এতে সবার সামনে একটা অসম্মান হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। তাছাড়া আড়ালে আবডালে সেই গিন্নি কিন্তু এটা বলার চেষ্টা করে, মুখ পড়া মিনসেরা। মুখ পড়া মিনসে মানে যত মুখ চড়া মানুষগুলো এখানে এসে হাজির হয়েছে, এই ধরনের গালাগালি করার চেষ্টা করে। এতে কি হয়, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো আড্ডাটার অকাল মৃত্যু হয়। আড্ডাটার যে সৌন্দর্য ছিল, টেস্ট ছিল, স্বাদ, সেটা নষ্ট হয়ে যায়। অকাল মৃত্যু হয় আড্ডাটার, আর আড্ডাবাজদের মনের মধ্যে বিষাক্ত একটা অনুভূতি তৈরি হয়, ফলে আনন্দও পাওয়া যায় না। থার্ড পয়েন্ট, ইলিশের ভাগ। ইলিশের ভাগ বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ধরো তোমরা 5 জন বন্ধু আছো, তার মধ্যে কোনো একজনের বাড়িতে আয়োজন হয়েছে আজকে আড্ডার। এইবারে আড্ডার সূত্রে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। এইবার খাওয়া দাওয়াটা কে পরিবেশন করবে? সেই ব্যক্তির স্ত্রী।
পরিবেশন করতে গিয়ে সবাইকে সমানভাবে দিবে, কিন্তু যার স্ত্রী পরিবেশন করছে সেই ব্যক্তিটার পাতাতে কিন্তু সবাই নজর রাখবে, দেখবে যে সমানভাবে সব কিছু পরিবেশন করা হয়েছে। তখন বাকি বন্ধুরা যারা আছে তারা ভদ্রতার খাতিরে, চক্ষু লজ্জার খাতিরে নিজের পাতার কোনো না কোনো অংশ উঠিয়ে সেই ব্যক্তিকে দিয়ে দিবে। কেন? তাতে সম্মান দেখানো হয়, যেহেতু ওর বাড়িতে আয়োজন হচ্ছে, সেই আয়োজন করেছে, তো এইটুকু তো করাই যায়। ফলে এখানেও কিন্তু মেল মেলে না, আড্ডার যে একটা মিল হয় সেই মিলটা হয় না, সাম্যতা রক্ষা হয় না। অর্থাৎ এখানে কোথাও একটা যেন বাচ্চামি করা হয়েছে এবং অত্যন্ত বাস্তববোধ থেকে লেখক কিন্তু এই কথাটা লিখছেন। তাহলে উত্তরটা কি লিখবা? লেখো, যে ব্যক্তির বাড়িতে আড্ডার ব্যবস্থা করা হয় সেখানে খিচুড়ি ইলিশ ভাজারও ব্যবস্থা করা হয়, খিচুড়ি ইলিশ ভাজার ব্যবস্থা করা হয়। কিন্তু যখন পরিবেশন করা হয় সেক্ষেত্রে অন্যান্যরা নিজেদের পাতা থেকে ইলিশ উঠিয়ে ইলিশের ভাগটা দিয়ে দেয় সেই লোকটিকে যার বাড়িতে আয়োজন করা হয়েছে। এর ফলেও লেখকের বড় কষ্ট হয়, কিন্তু কারণ লেখক নিজেই বলেছেন যে ইলিশের প্রতি তার একটা আলাদাই লোভ আছে। তো সেই সূত্রে আমরা দেখতে পাই যে ইলিশের ভাগটা দিয়ে দেওয়ার কারণেও কিন্তু ওই যে মিল এটা হলো না। আর আমরা যখন রাস্তায় আড্ডা দিই বা কোনো দোকানে আড্ডা দিই তখন কেমন হয়, রেস্টুরেন্টে আড্ডা দিই কেমন হয়, বন্ধুবান্ধবের মধ্যে সবাই নিজের নিজের ভাগ খাচ্ছে, কেউ কাউকে দেওয়ার ব্যাপার না, একটু বদমাশি হচ্ছে, একটু অদ্ভুত রকমের আচরণ হচ্ছে, কিন্তু বাড়িতে হচ্ছে নিয়ম মাফিক। তাহলে সেটা আড্ডা কেন হবে? সেটা তো উৎসব হয়ে গেল, পারিবারিক উৎসব হয়ে গেল। ফলে আড্ডার বিষয়টা একদম আলাদা। তাই ইলিশের ভাগ দিতে গিয়েও দেখা যায় মিলটা মিলছে না। 4টা প্যারা হলো। পরের প্যারাটা কি করতে পারি আমরা? সুতরাং বাড়ি পরিত্যাগ, বাড়ি পরিত্যাগ কি লিখতে হবে এখানে? বাড়ি পরিত্যাগ কথাতে সহজ সরলভাবে লিখতে পারবা। প্রাবন্ধিক বলেছেন কোনো বাড়ি বা কারো বাড়িকে পরিত্যাগ করে যদি আমরা কোনো কাফেতে বা কোনো একটা নির্জন এলাকায় আড্ডা দিই তাহলে সেক্ষেত্রে সবথেকে আমাদের সুবিধা হলো যে সময় দেখে আড্ডা দিতে হয় না। আর বাড়িতে হলে কিন্তু সময় দেখে আড্ডা দিতে হয়, এটা একটা সমস্যা থাকে। ফলে সময়ের ধার ধারে না কেউ। কি লিখবা? প্রাবন্ধিক বলেছেন কারো বাড়িতে আড্ডা দেওয়ার তুলনায় নির্জন জায়গায় বা কোনো কাফেতে আড্ডা দেওয়া সবচেয়ে সুবিধার, কারণ সেক্ষেত্রে সময়কে গুরুত্ব দেওয়া হয় না, যতটা সময় আড্ডা দেওয়া যেতে পারে দিতে পারে। ফলে প্রত্যেকটা মুহূর্তে সময় দেখে দেখে আড্ডা দেওয়া বাড়ির একটা সমস্যা, বাড়িতে আড্ডা দেওয়ার। তাই সেখান থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই বাড়িকে পরিত্যাগ করে নির্জনতা বা কোনো কাফেতে গিয়ে আড্ডা দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো বাড়িকে পরিত্যাগ করতে গেলে, নির্জনে গেলে সবাই সমান, সবাই সমান হয়ে যায়, কাউকে অতিরিক্ত তোয়াজ করতে হয় না বা তোয়াক্কা করতে হয় না, কারোর প্রতি অতিরিক্ত পরিমাণে সহানুভূতি দেখাতে হয় না, নিজের মতো করে সবাই মেলামেশা করতে পারে। ফলে সেইখানে কি একটা মিলে, আড্ডাটার যে মিল সেটা মিলে গেল কথা। ফাইনাল পয়েন্ট, যেহেতু 5 নম্বরের জন্য 5টা পয়েন্ট করতে হবে, আমাদের 4টা হয়ে গেছে। ফাইনাল পয়েন্ট কি? পুরীর মন্দির। পুরীর মন্দির দেখো, এই প্রবন্ধে পুরী প্রসঙ্গটা এসছে। আমরা জানি পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে এবং সেই জগন্নাথ মন্দিরে জাতপাত বর্ণভেদের কোনো ব্যাপার নেই, সকল মানুষ কিন্তু নিজের প্রার্থনা নিয়ে সেই ঈশ্বরের দরজায় যেতে পারে। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে এইখানে লেখক বলেছেন, কি বলেছেন, যে পুরীর জগন্নাথ মন্দির বা পুরীর মন্দির যেমন সেখানে জাতপাতের কোনো ভেজাল নাই, যে কোনো মানুষ সেখানে যেতে পারে, ভিড় করতে পারে। ঠিক তেমনইভাবে কিন্তু বাহিরে যখন নির্জনতার মধ্যে বা কোনো কাফেতে যখন আড্ডা দেওয়া হয় সেখানে যে কোনো মানুষ আসতে পারে, ছোট বড় উচ্চ নীচ জাতপাত বর্ণভেদ বা উঁচু পরিবারের কি নিম্ন পরিবারের, কোনো সমস্যা নেই, সবাই আসতে পারে, যে কোনো সময় যে কেউ আসতে পারে, আড্ডা দিতে পারে। অর্থাৎ কাউকে অতিরিক্ত সহানুভূতিরও দেখানোর ব্যাপার নাই, তোয়াজ করার নাই, কাউকে ক্ষয়ের খাঁ বানানোর প্রয়োজন নাই, নির্বিশেষে সবাই আসতে পারে, সবাই যেন ভাই ভাই একটা সৌভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে, এই কথাটা তিনি বলেছেন। তাহলে এখানে কী কী কথা লিখতে হবে? পুরীর মন্দিরে যেমন জাতপাতের বিচার করা হয় না, সকল মানুষ সেখানে নিজের প্রার্থনা এবং শ্রদ্ধা নিয়ে পৌঁছে যেতে পারে, ঠিক তেমনই নির্জনতার মধ্যে বা কোনো কাফেতে যখন কোনো আড্ডা দেওয়া হয় তখন সেখানে নির্বিশেষে যে কোনো মানুষ সেখানে হাজির হতে পারে এবং তার ফলে কোনো ব্যক্তিকে আলাদা করে ক্ষয়ের খাঁ বানানো প্রয়োজন হয় না। ক্ষয়ের খাঁ বানানো মানে কি? ওটা একটা প্রবাদ। ক্ষয়ের খাঁ মানে হচ্ছে বিশেষ
মানে সম্মান দেওয়ার দরকার নাই, বিশেষ সহানুভূতি দেখানোর দরকার নাই, বা বিশেষভাবে ওকে তোয়াক্কা করার দরকার নাই। সাধারণ মানুষ নর্মালি সবাই এসছে, নির্বিশেষে সবাই সেখানে যাতায়াত করতে পারে, আড্ডা দিতে পারে। সেক্ষেত্রে পরস্পরের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে। অর্থাৎ আড্ডা প্রসঙ্গটাতে আসলো যে ঘরে নয় বা বাড়িতে নয়, বাহিরেই আড্ডাটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এই গেল আমাদের প্রশ্নের উত্তর। প্রশ্নটা কি ছিল? কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না কেন? এই 5টা উত্তর তৈরি হলো, পয়েন্টে উত্তর তৈরি হলো। গেল কথা। এইবার তোমাদেরকে আমি বলি যে আলোচনাটি কেমন হলো সেটা তো অবশ্যই তোমরা জানাচ্ছ এবং জানাবে, আর কীরকম প্রশ্ন উত্তর জানতে চাও সেটাও জানাবে। এইবারে আমি বেশ কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলোর উত্তর তোমরা নিজের মতো করে তৈরি করো। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি পুনরায় সেই সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কেমন? তো প্রশ্নগুলো লিখে নাও। এক নম্বর প্রশ্ন, হোমওয়ার্ক থাকলো তোমাদের। সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক, ইনভার্টেড কমা, হাইফেন। কিসের সম্বন্ধে বলা হয়েছে? কোশ্চেন মার্ক। সে বিষয়ে লেখকের বর্ণনা সংক্ষেপে লেখো, পূর্ণচ্ছেদ। 2+3। সেকেন্ড কোশ্চেন, উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু, একটু হাইফেন, দেশ ভেদে ভিন্ন নাম, ইনভার্টেড কমা শেষ, হাইফেন দাও। মৎস্যটির নাম কি ও দেশ ভেদে ভিন্ন নামগুলি উল্লেখ করো। একটু আগে আলোচনা করলাম না, ইলিশ মাছ। মৎস্যটা কি? কোন মৎস্য, কোন মাছ? ইলিশ মাছ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ছিল, সেই কথাটাই বলতে হবে। পূর্ণচ্ছেদ। তার সাথে আরেকটা প্রশ্ন আছে, এই প্রসঙ্গ অবতারণার কারণ কি? মানে এই প্রসঙ্গটা আসার কারণটা কি সেটা আলোচনা করতে বলছে। 2+3। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন দিলাম, হোমওয়ার্ক। তা না হলে আড্ডা হবে কেন? ইনভার্টেড কমা শেষ, হাইফেন। কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন? কোশ্চেন মার্ক। সরাসরি 5 নম্বরের প্রশ্ন। তোমরা যত দ্রুত পারো প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো এবং জানাও, এই ভিডিওর কমেন্টেই জানাবে অবশ্যই যে তোমরা পারছো কিনা বা কোথাও সমস্যা হচ্ছে নাকি। প্রয়োজনে আমি আবারও এই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব, যেহেতু এই প্রশ্নগুলো পর্ষদ নির্দেশিত। কেমন? তো এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে, খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, আজকের ক্লাসটা এত দূরই রেকর্ড হবে। ভালো থেকো সবাই, পরবর্তী আলোচনা নিয়ে খুব শীঘ্রই আসবো।